নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পার্থ স্টার ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা রয়েছি মায়াপুরে, আর আজ আমরা মায়াপুরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব। এর আগেই আমরা মায়াপুরে ইস্কনের চন্দ্রোদয় মন্দির, যেটা এখন আমাদের সামনে রয়েছে, তার ভিতরে ঢুকেছি এবং ঘুরে দেখেছি। এখন আরও যে বাকি জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব। তার জন্য আমরা একটা টোটো ভাড়া করেছি এবং টোটো ভাড়া করে বের হয়েছি। আমরা এখন পরপর যে জায়গাগুলি দেখে নেব সেগুলি হলো শ্রী অরুণোদয় টেম্পল, মায়াপুর গৌরাঙ্গ শ্রমণ আশ্রম, মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন, অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন, বল্লাল ঢিপি, চাঁদকাজির সমাধি এবং সবার শেষে চৈতন্য মঠ। এখানে টোটোতে ঘোরার একটি ভাড়ার চার্ট রয়েছে, এখন আমি আপনাদের সামনে সেটি তুলে ধরলাম। এখন আমরা এসে পৌঁছেছি শ্রী অরুণোদয় মন্দির। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। আমরা ভেতরে ঢুকে প্রণাম করব এবং তারপর এখান থেকে বের হয়ে যাব। পৌঁছালাম মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রম। সব জায়গায় ফটো তোলা সিদ্ধ নয়, তাই আমরা এখানে ফটো তুললাম না। এখন আমরা মহাপ্রভুর জন্মস্থান বলে যে জায়গাটি মায়াপুরে প্রচলিত রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি। বলা রয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই হলো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির, আর আমরা সামনে দেখতে পাচ্ছি মূল মন্দির। ভেতরের ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। আপনাদেরকে আমি নিম গাছ দেখিয়েছি, যে নিম গাছের নিচে বলা হচ্ছে সচিমাতা জন্ম দিয়েছিলেন নিমাইকে। এছাড়াও এখানে রয়েছেন নৃসিংহদেব, রয়েছেন লক্ষ্মী দেবী, এছাড়াও গৌর নিতাইয়ের মূর্তি এখানে রয়েছে। আমরা আর একটা মন্দিরে এসে পৌঁছালাম, রয়েছে খোল ভাঙার ডাঙ্গা শ্রীবাস অঙ্গন। এখানে আমরা পরপর অনেকগুলি সমাধি মন্দির দেখতে পাচ্ছি। বৈষ্ণব ধর্মানুসারে যারা সন্ন্যাস গ্রহণ করেন সেই সমস্ত বিভিন্ন প্রভুপাদের সমাধি এখানে রয়েছে। এই হলো অদ্বৈত ভবন। এই স্থান হলো শ্রী অদ্বৈতাচার্যের গৌর আরাধনা স্থান। এখানে আমরা গৌর গদাধরের দর্শন পাচ্ছি। ঘুরতে ঘুরতে আমরা এখন যে স্থানে এসে পৌঁছেছি এই জায়গাটির নাম বল্লাল ঢিপি। সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে
অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারদিকে ছিল উচ্চ প্রাকার। উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয় রূপ পরিগ্রহণ করে। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির নামকরণ করা হয়েছিল। উৎখননের আগে অনেক ইতিহাসবিদ এটিকে সেন বংশের রাজাদের রাজধানী হিসাবে মনে করতেন, কিন্তু বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে। অনেকে এটিকে বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ বলে মনে করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে উৎখনন হয়েছে, আমরা কোনো স্থানের সময় নির্ধারণ করি সেই স্থানে ব্যবহৃত ইট দেখে। এখানে বিভিন্ন সাইজের ইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তার থেকেই এটা বোঝা যায় এটা বহুভাবে পুনর্নির্মিত হয়েছে। আমরা এখন সেই ইট নির্মিত প্রাকারের মধ্য দিয়ে জায়গাটা ঘুরে দেখছি। আর দেখুন, দুই পাশের ব্যবহৃত ইট দু সাইজের রয়েছে। এটার পুনর্নির্মাণের প্রমাণ। তাছাড়াও এখানে আমরা জল নিকাশি ব্যবস্থা যে দেখলাম, সেখানে ঢালাই লোহার ব্যবহার রয়েছে। আর দেওয়ালগুলো দেখুন কত উঁচু, আর এর উপরিভাগ ভেঙে পড়েছে। তাই উপরিভাগ কেমন ছিল আমরা জানতে পারছি না। আমরা ধীরে ধীরে বাইরে বের হচ্ছি এবং বাইরে থেকে দেখব এটাকে কেমন দেখায়। খয়মর ইট হুম। আর দেওয়াল গুলা বোধহয় 25 ইঞ্চি না কত, 25 কেন, এইটা তো দেওয়াল বটে হয়েছে। সব দেওয়াল, হ্যাঁ, সমস্ত দেওয়াল কত এটা মোটা। নিয়ে গেল কথা, লোকে কুড়ে কেড়ে লেগেছে। হ্যাঁ, অনেক ইট নিয়ে গেছে, হ্যাঁ, অনেক ইট নিয়ে চলে গেছে মানুষে। কত চওড়া দেখুন তখনকার দিনের দেওয়াল। ঘরটালে তো দেওয়ালটাই মোটা আছে। হুম। কি করে জানবে? বিল্ডিংটা ধসে পড়ে গেছে। ঘুরতে ঘুরতে আমরা এখন চাঁদকাজির সমাধিতে এসে পৌঁছেছি। এটা চাঁদকাজির সমাধিস্থান। এটা হলো চৈতন্য মহাপ্রভুর ভক্ত চাঁদকাজির সমাধিপীঠ, এবং এই সমাধির উপরে প্রায় 500 বছরের পুরনো গোলকচাপা গাছ।
তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে যখন মায়াপুর চৈতন্য মঠের আমরা 3 নাম্বার গেট দিয়ে এখন ভিতরে ঢুকছি। নিয়ে যান দাদা, একটা মাছের খাবার নেন, রাধা কুণ্ডে দেবেন, শাম করে বাবু একটা রাধা কুণ্ড শাম করে মাছের খাবার দিতে হয় একটা, নিয়ে যান। ভিআইপি ভবন। ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। আমরা এখন রাধাকুণ্ডের সামনে এসে পৌঁছেছি। সামনে রয়েছে রাধাকুণ্ড। তার আগে আমরা এদিকটা দিয়ে ঘুরে রাধাকুণ্ডের কাছে পৌঁছাবো। এটা গোবর্ধন পর্বত। এখানে এই চৈতন্য মঠকে অনেকটা বৃন্দাবনের মতো করে সাজানো হয়েছে। এখানে যেমন রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তেমনই রয়েছে গিরি গোবর্ধন। আমরা এখন গোবর্ধন পরিক্রমা করছি। Pero son piedras como. No, Govardhan es cerro. Una montaña. Cada cerro tiene piedras. আমরা রাধাকুণ্ডে এসে পৌঁছেছি। ছোট বড় প্রচুর মাছ রয়েছে এখানে জলের মধ্যে। বড় বড় মাগুর মাছ রয়েছে দেখুন জলে, আর ছোট মাছ তো প্রচুর রয়েছে। এটা আমরা দেখলাম কেলিকদম্ব বৃক্ষ, আর সামনে রয়েছে এটা তমাল বৃক্ষ। তালের আকার এটার কাছে মানে কদম দাদে বস্তু কানের মধ্যে পাতা ছোটে লাগে পাতা, তারপরে একটা ছিঁড়ে কানের মধ্যে ঢুকতে লাগে। হ্যাঁ প্রায় জ্যোতি গোস্বামীর সমাধি মন্দির, গৌরকিশোর দাস মহারাজের সমাধি মন্দির। দুপুরবেলা তাই মন্দির বন্ধ। আমরা চারদিক ঘুরে দেখছি, চৈতন্য লীলা চারদিকে করা রয়েছে। আমরা সামনে থেকে দেখতে শুরু করলে
সমস্ত মন্দির বন্ধ রয়েছে। আর এই জলকুণ্ডটির নাম শ্যামকুণ্ড। এখানেও খুব বড় বড় মাছ রয়েছে। মানে এই মাছটা চলে বড় মাছটা এখন আমরা মায়াপুরে চৈতন্য গৌড়ীয় মঠের ভেতরে প্রবেশ করছি। আমরা চৈতন্য গৌড়ীয় মঠ দেখে নেব। এখানেও সমাধি মন্দির রয়েছে, সেই সমাধি মন্দির দেখব। আমরা প্রথম দিনে এখানে থাকার জায়গার জন্য এসেছিলাম। এখানে থাকার সুব্যবস্থা আছে। আমরা রুমের জন্য এসেছিলাম রাত্রিবেলা। আমাদেরকে 5 তলায় রুম দেওয়া হয়েছিল। আমরা এত উপরে থাকতে চাইনি, তাই এখানে থাকিনি। আপনারা চাইলে এখানে এসে থাকার জন্য রুম বুক করতেই পারেন। আমরা এর ঠিক পাশেই তীর্থরাজ গেস্ট হাউসে ছিলাম। সেই ভিডিও আপনাদের আমরা সামনের পর্বে দেখাবো। এ পর্ব এখানেই শেষ হচ্ছে। সামনের পর্বে আপনাদের দেখাবো নবদ্বীপ এবং দেখাবো জলঙ্গি ও গঙ্গা সঙ্গম। আগামী পর্বে চোখ রাখুন। আর ভিডিও ভালো লাগলে